নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় আন্দ্রেই তারকভস্কি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রবিদ্যা বিষয়ে পড়াশোনা করছি, সেই সময় আমাদের বন্ধুদের মধ্যে একটা আলোচনা হতো যে তারক বক্সী বাঙালি, তিনি রাশিয়াতে তারকভস্কি নাম নিয়ে ছবি করেছেন। জোকস অ্যাপার্ট, সের্গেই আইজেনস্টাইনের পরেই রাশিয়ার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকভস্কি। সিনেমাকে তিনি যেভাবে কবিতা হিসেবে দেখেছেন তা আধুনিক আর্ট ফিল্মের ভিত্তি তৈরিতে যথেষ্ট ভূমিকা রেখেছে বলেই আমার মনে হয়। রাজনীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ না করলেও সোভিয়েত কর্তৃপক্ষ তার উপর সর্বদা সদয় থাকেনি। বিশেষ করে তার আন্দ্রে রুবলিয়ভ, মিরর এবং স্টকারের কিছু প্রচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সোভিয়েত কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কের অবনতি ঘটেছে। অন্য অনেক রুশ চলচ্চিত্রকারদের মতো তিনিও সরকারের সঙ্গে সংগ্রামের মধ্য দিয়ে ক্যারিয়ার পার করেছেন। 27 বছরের পরিচালনা জীবনে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন মাত্র 8টি। উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তার বিচারে যা কোনোটির চেয়ে কম নয়। পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থনীতিতে তিনি আরো ভালো করতে পারতেন কিনা তা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু পুঁজিবাদী দেশে থেকেও তো ব্রেশো এবং ড্রেয়ারকে অনেক ঝক্কি পোহাতে হয়েছিল, এটা আমরা জানি। তারকভস্কির জন্ম 1932 সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের জ্যাফ্রে শহরে। শহরটি বর্তমানে বেলারুশের অন্তর্গত। তার বাবা সুপরিচিত কবি আর্সেনি তারকভস্কি এবং মা অভিনেত্রী মারিয়া ইভানোভনা। শিশুকালে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। মিরর, স্টকার এবং নস্টালজিয়াতে তার বাবার কবিতার উল্লেখ আছে, আর মিরর ছবিতে তার মা অভিনয় করেছেন। 1951 থেকে 1954 সাল পর্যন্ত তারকভস্কি মস্কো ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজে আরবি ভাষা অধ্যয়ন করেছেন এবং পরে সাইবেরিয়াতে ভূতত্ত্বের উপর পড়াশোনা করেন। 1959 সালে তিনি মস্কোর বিখ্যাত ভিজিআইকে সিনেমা স্কুলে ভর্তি হন। তার শিক্ষক ছিলেন মিখাইল রোম। সেখানে থাকা অবস্থাতেই টেলিভিশনের জন্য দেয়ার উইল বি নো লিড টুডে নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য নির্মাণ করেন দ্য স্ট্রিম রোলার অ্যান্ড দ্য ভায়োলিন ছবিটি 1960 সালে, যা একটি পুরস্কারও জিতে নেয়। এই ছবি চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছিলেন আন্দ্রে মিখাইলভ, যিনি পরবর্তীতে আন্দ্রে রুবলিয়েভে কাজ করেছিলেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র আমি আগেই বললাম ইভান্স চাইল্ডহুড 1962 সালে তৈরি হয়েছিল। একটি যুদ্ধের গল্প থেকে করা সিনেমাটি 12 বছরের এক কিশোরকে নিয়ে, যার হারিয়ে যাওয়া শৈশব অসাধারণ সব সাবলিক দৃশ্যরূপে সহসাই ফুটে ওঠে। পুরো সিনেমার অ্যাকশন সিনেমার নায়কোচিত দৃশ্যায়ন এড়িয়ে চলা হয়। তার বদলে দুটি মিশনের মধ্যবর্তী অলস সময়ে একটি সেনাবাহিনীর মধ্যে যে অস্থিরতা এবং উদ্বেগ তা নিয়ে পরীক্ষা চালান এই আন্দ্রে তারকভস্কি। এই সিনেমাতে তার স্টাইল পুরোপুরি প্রতিষ্ঠা না হলেও যে অনন্য দক্ষতার সঙ্গে তিনি প্রকৃতিকে ক্যামেরায় ধারণ করতে পারেন সেটা বোঝা যায়। এর সবচেয়ে স্মরণীয় উপাদান হচ্ছে বনের ভেতরে কাব্যিক অথচ ক্লাস্টোভিক দৃশ্যগুলো। সিনেমার ইতিহাসে অন্যতম সেরা যুদ্ধের সিনেমা ইভান্স চাইল্ডহুড পশ্চিমের পরিচালকদের বেশ পরিচিত করে তোলে, কারণ এটি ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন তথা সর্বোচ্চ পুরস্কার লাভ করে। আন্দ্রে রুবলিয়ভ ছবিতে তারকভস্কির কৌশলে অসামান্য উন্নতি লক্ষ্য করা যায়। সিনেমার কাহিনী মধ্যযুগের একজন আইকন চিত্রকরকে নিয়ে হলেও অনেকে মনে করেন যে এর মাধ্যমে সোভিয়েত যুগের আবদ্ধ শিল্প এবং শিল্পীদের সংগ্রামকে নির্দেশ করা হয়েছে। ঐতিহাসিক বিভিন্ন ঘটনার প্রতিকূলে শিল্পীর অবস্থান এবং সময়ের সাথে শিল্পের সংশ্লিষ্টতা বিষয়ে একটি ধ্যান বলা যেতে পারে। এই সিনেমাগুলোর মাধ্যমে তারকভস্কি নিজের সব ভিজুয়াল স্টাইল ও থিমকে সাজিয়ে ফেলতে পেরেছিলেন। নিজের চলচ্চিত্র তত্ত্ব বিষয়ক বই স্কাল্পিং ইন টাইমে তিনি বলেছেন, সিনেমার সময়কে ধরে রাখার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্যই হয়তো তিনি লং শটকে প্রাধান্য দিতেন। লং শট দর্শকের মনে দৃঢ়ভাবে বর্তমান সময়ের অনুভূতি স্থাপন করে দিতে পারে। ছবির মতো সিনেমা বানানোর এই কৌশল চরিত্রগুলোকে তাদের প্রতিশোধের সাথে যুক্ত করার প্রয়াস রয়েছে। তার ক্যামেরা বসানোর স্থান এবং ক্যামেরার ধীর গতির চলন দুটোই এক্ষেত্রে খুবই কাজে লেগেছে। অ্যান্টনিওনির মতোই তিনি বলতে চেয়েছেন, পরবর্তীতে কি ঘটবে সেই উত্তেজনা বা কাহিনী কেন্দ্রিকতা নয়, বরং বর্তমানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিনেমার লক্ষ্য হওয়া উচিত। প্রকটভাবে প্রস্ফুটিত করে তোলা প্রকৃতির ছবিগুলিতে তারকভস্কি বারংবার 4টি উপাদান নিয়ে খেলেছেন। কি 4টি উপাদান?
সেগুলো মাটি, বায়ু, আগুন এবং জল। তার সিনেমায় বিভিন্ন প্রাণী, বিশেষ করে কুকুর দেখা যায় অনেক সময়, সম্ভবত প্রকৃতির সর্বব্যাপী শক্তির আরেকটি প্রকাশ হিসেবে। দালান কোঠাগুলো দেখা যায় সবসময় ভগ্নদশায়, যেন অচিরেই প্রকৃতি একে নিজের বলে দাবি করে নিতে পারে। মানুষের তৈরি কৃত্রিম দালান কোঠা কিভাবে প্রকৃতিতে মিশে যাচ্ছে সেটা স্পষ্ট তার প্রতিটি শটে। এমনকি মিরর এবং দ্য স্যাক্রিফাইস এর বাড়িগুলিতেও যাতে এখনো মানুষ বাস করছে, সেগুলোও লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত। অন্য অনেক ছবিতেও এই নড়বড়ে ভাব প্রকাশিত হয়। আন্দ্রে রুবলিয়ভ একটি পরিত্যক্ত উপাসনালয়ের ছাদের উপর দিয়ে তুষার ভেসে যাওয়া, সোলারিস ছবিতে শেষ দৃশ্যে নায়কের বাড়ির ছাদের ফুটো দিয়ে জল পড়া ইত্যাদি আমরা দেখতে পাই তারকভস্কির ছবিতে। তার সেটিংগুলি কালহীনতার একটি অনুভূতি পাওয়া যায়। কেবল ঐতিহাসিক শহর নয়, বর্তমান কালের পটভূমিতে বানানো সিনেমার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আধুনিক শহরে পরিবেশ নিয়ে তিনি মাত্র 3টি সিনেমা করেছেন। মিররে পুরো শহর কেবলমাত্র বিভিন্ন অ্যাপার্টমেন্টের অভ্যন্তরভাগ, উঠোন এবং কলকারখানার মাধ্যমে দেখানো হয়েছে। সোলারিস, নস্টালজিয়া এবং দ্য স্যাক্রিফাইস প্রতিটিতে একটি করে শহরের সংক্ষিপ্ত দৃশ্য রয়েছে। তারকভস্কির সমগ্র আইকনোগ্রাফিতে এগুলোই শহরের একমাত্র শহর। প্রকৃতি এবং প্রতিবেশের পাশাপাশি তার সিনেমা আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্যপট হচ্ছে মানুষের মুখ। তার আগে আমি একটা কথা বলতে চাই যে তারকভস্কির ছবিতে যেভাবে ইমেজ এসেছে, অর্থাৎ পিওর ইমেজকে যিনি যেভাবে পর্দায় চিত্রায়িত করেছেন, তা এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রকারের ছবিতে আমরা দেখতে পেলাম না। অর্থাৎ তারকভস্কির আগেও যেমন দেখতে পাইনি, তারকভস্কির পরেও যেমন দেখতে পাইনি। শোনা যায় যে তিনি প্রায় 10,000 ফুট ছবি তোলার পর সেটা পছন্দ হয়নি বলে সেটাকে নিজেই স্ক্র্যাচ করে দিয়েছেন মিরর ছবিতে। এবারে পাসোলিনি এবং গ্যারেলের মতো তিনিও সিনেমার অন্যতম সেরা পোর্ট্রেট শিল্পী। তার ক্যামেরা অভিনয় শিল্পীদের মুখের উপর দীর্ঘক্ষণ থাকে। পুরুষ চরিত্র হলে তিনি নির্দয়ভাবে তাদের তীব্র যন্ত্রণা ফুটিয়ে তোলেন, কিন্তু নারী চরিত্রের ক্ষেত্রে একটি বিস্ময়কর দূরত্ব বজায় রাখেন। চলচ্চিত্রে এসব তথাকথিত পোর্ট্রেটের পাশাপাশি তারকভস্কি অনেক সময় প্রকৃত চিত্রশিল্পও ব্যবহার করেছেন। যেমন ইভান চাইল্ডহুডে আলব্রেক্ট ডুরারের ছবি, আন্দ্রে রুবলিয়েভে মধ্যযুগীয় সাংকেতিক চিহ্ন, সোলারিসে পিটার ব্রুগেলের এবং মিরর এবং দ্য স্যাক্রিফাইসে লিওনার্দো দা ভিঞ্চি এবং নস্টালজিয়াতে পিয়েরো দেলা ফ্রান্সেনকোর ছবি। আন্দ্রে রুবলিয়েভ প্রথম সিনেমা যাতে তারকভস্কি রঙিন এবং সাদা কালো দৃশ্য পাশাপাশি ব্যবহার করেন। পরবর্তীতে তার অনেক সিনেমার মধ্যেই যা দেখা যায়। আন্দ্রে রুবলিয়েভের রং দেখা যায় কেবল রুবলিয়েভের শেষ ছবি কম্পমান মন্তাজের সময়। মধ্যযুগের মনোবিলারেও জীবন ও মৃত্যু এবং তৎপরবর্তী প্রতিবেশের দুঃখ কষ্ট ও যাতনা দেখে বিমূঢ় হয়ে একজন আদর্শবাদী তরুণ চিত্রকর থেকে আন্দ্রে রুবলিয়েভ এর নির্বাক সন্ন্যাসীতে পরিণত হওয়ার পরই এই রঙিন ছবির মন্তাজ শুরু হয়। কিন্তু সিনেমা শেষের দৃশ্যে যখন রুবলিয়েভ দেখে ছাদ থেকে পড়ে জীবন হারানোর ঝুঁকি নিয়েও এক ঘন্টা নির্মাতা একটি চার্চে প্রথমবারের মতো ঘন্টা লাগানোর চেষ্টা করছেন, তখন সে আবার অনুপ্রাণিত হয়। এই সিনেমায় রুবলিয়েভ চরিত্রে অভিনয় করেছিলেন পরিচালকের প্রিয় অভিনেতা আনাতোলি সোলানিজেসি, যাকে তারকভস্কি পরের সব ছবিতেই প্রায় দেখা গেছে। অন্য অভিনেতাদের মধ্যে ছিলেন নিকোলাই গ্রিনকো, যাকে বেশ অনেকগুলো সিনেমা নিয়েছিলেন তার চিত্রগ্রাহক ছিলেন ভাদিম ইউসুফ, যিনি মিরর পর্যন্ত সবগুলো সিনেমাতেই চিত্রগ্রাহকের কাজ করেছেন। আন্দ্রে রুবলিয়েভ মুক্তি পেতে 1971 সাল চলে আসে। এর মধ্যে অভিনেতা ও চিত্রনাট্যকার হিসাবে কাজ করার পাশাপাশি তারকভস্কি তার পরবর্তী সিনেমার পরিকল্পনা করতে থাকেন। স্তানিস্লাভ লেম এর কল্পবিজ্ঞানের উপন্যাস থেকে করা তার পরবর্তী সিনেমার নাম সোলারিস। 1972 সালে যা মুক্তি পায়। মূল রুশ ভাষার এই উচ্চারণ হবে খানিকটা সোলারিসের মতো। সোলারিস অনেক সময় স্ট্যানলি কিউব্রিকের 2001 স্পেস ওডিসির সঙ্গে তুলনা করা হয়। তারকভস্কি স্পেস ওডিসিকে ভয়ানক, শীতল এবং অমানবিক হিসেবে নিয়েছিলেন। তাই অনেকে মনে করেন সোলারিস স্পেস ওডিসির উপযুক্ত জবাব। এই সিনেমাতে দেখা যায় সোলারিস নামে একটি অদ্ভুত গ্রহের চারিদিকে আবর্তনরত একটি মনুষ্য নির্মিত মনুষ্যবাহী কৃত্রিম উপগ্রহে ঘটতে থাকা অদ্ভুত সব ঘটনার তদন্ত ও সমাধানের জন্য পৃথিবী থেকে একজন মনোবিজ্ঞানীকে প্রেরণ করা হয়। তারকভস্কি সোলারিসের পর সোলারিস এবং স্টোকারের মাঝে তারকভস্কি তৈরি করেন মিরর বলে একটি ছবি।
একটি নন ন্যারেটিভ আত্মজীবনীমূলক কাব্যিক চলচ্চিত্র, যাতে বর্ণনাকারীর সঙ্গে তার মা, প্রাক্তন সহধর্মিণী ও ছেলের সম্পর্ক দেখানো হয়েছে। মিররের শৈশবের স্মৃতির বিভিন্ন দৃশ্যের সাথে নিউজ রিল ফুটেজ ও সমসাময়িক ঘটনা দেখানোর মাধ্যমে বর্ণনাকারীর চেতনার ধারা প্রকাশ করা হয়। অনেকেই সিনেমাকে দুর্ভেদ্য এবং অবদ্ধ বলে আখ্যায়িত করলেও কেবলমাত্র শৈশবের দৃশ্যগুলিতেই এত মনোমুগ্ধকর এবং নেশা জাগানিয়া যে তাদের সকল আখ্যায় নিমেষে দ্রবীভূত হয়ে যায়। আন্দ্রে তারকভস্কি তার ডায়েরিতে লিখেছেন যে তিনি যখন ছবি করছেন তখন দর্শক শ্রোতারা অনেকেই বলছেন, মন্তব্য করছেন যে তার ছবি কিছুই বোঝা যাচ্ছে না, আবার একদম মন্তব্য করছেন যে তিনি এমন ছবি বানাচ্ছেন যেন সেগুলো তাদের জীবনের কথাই বলছে। তারকভস্কির ক্যামেরায় প্রকৃতির স্মৃতি জাগানিয়া দৃশ্যের সবচেয়ে সম্মোহনী প্রকাশ ঘটেছে এই মিরর ছবিতে। মনে রাখতে হবে তার অনন্য সাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলোর অধিকাংশই স্মৃতি অথবা স্বপ্নের জগতে। বর্ণনাকারীর জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনাগুলোর নিউজরিল ফুটেজ খুব চিন্তাশীল বিচ্ছিন্নতার সঙ্গে দেখানো হয়েছে, যাতে বর্ণনাকারী নিজে কোনোভাবেই অংশ নেন। স্মৃতির সঙ্গে মানুষের আত্মীয়তা এবং বৈশ্বিক ঘটনা প্রবাহের সঙ্গে তার বিচ্ছিন্নতা এখানে সুস্পষ্ট। নিউজিল্যান্ডের দূর সম্পর্কে ভৌতিক দৃশ্যগুলো রূপায়িত হয়েছে সঙ্গীত ও কবিতার মাধ্যমে। 1980 দশকে প্রথম দিকে তারকভস্কি চিরতরে রাশিয়া ত্যাগ করেন, বা বলা যেতে পারে যে রাশিয়া ত্যাগ করতে বাধ্য হন। জীবনের বাকি দিনগুলো তাকে সোভিয়েত কর্তৃপক্ষের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে নিজের পরিবারের, বিশেষ করে কিশোর ছেলেটিকে নিজের কাছে আনার জন্য। মিররের পর সবচেয়ে সফল চলচ্চিত্র নস্টালজিয়া নির্মাণ করেন। এখানেই এটি রচনায় তাকে সাহায্য করেন বিখ্যাত ইতালীয় চিত্রনাট্যকার তোনিনো গুয়েরা। নস্টালজিয়া নির্মাণের জন্য তারকভস্কি ইতালি ভ্রমণ নিয়ে ভয়েজ ইন টাইম নামে একটি টেলিভিশন প্রামাণ্যচিত্র সিনেমাটির আগেই মুক্তি পেয়েছিল। নস্টালজিয়ায় দেখা যায় একজন রুশ কবি তার দোভাষীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন ইতালির একটি স্পাতে। ইতালিতে এসেছেন একটি বইয়ের জন্য গবেষণা করতে। স্পায়ের অসামান্য সৌন্দর্য সত্ত্বেও বাড়ির জন্য তার মন কাঁদছে। এখানে তার বন্ধু হয়ে খামখেয়ালি এক ইতালিয়ান, যে নাকি তার পরিবারের সবাইকে বাড়িতে বন্দি করে রাখে, পৃথিবীর ধ্বংসের জন্য অপেক্ষা করছিল। কোনো কাহিনীবিহীন এই ন্যারেটিভ তারকভস্কি তার নতুন চিত্রগ্রাহকের সাথে নিয়ে যে অনন্য সাধারণ পরিবেশ তৈরি করেছেন তা উপভোগ করতে দর্শকদের সাহায্য করে। যে কোনো বস্তুকে জীবন্ত করে তুলতে তারকভস্কি অদ্বিতীয়। আমি আগেই বলেছি, যে কোনো শটকে এমন ভাবে তিনি তুলতেন যাতে মনে হতো যে যেন সেই শটটাকে স্পর্শ করা যায়। নস্টালজিয়ার শেষ দৃশ্যে একটি দীর্ঘ শটে ধারণ করা হয়েছে, দেখা যায় আমাদের মুহূর্ত কবি তার ইতালীয় বন্ধুর অনুরোধে একটি জ্বলন্ত মোমবাতি হাতে হ্রদ পার হওয়ার চেষ্টা করছে। এটি সম্ভবত তারকভস্কির সবচেয়ে আবেগ ভারাক্রান্ত শট। পরবর্তী সিনেমা দ্য স্যাক্রিফাইস, এই ছবিতে তিনি একটি ক্যারেক্টারের মাধ্যমে একটি ডায়লগ ছিল যে ইফ সিন ইজ হোয়াট ইজ আননেসেসারি দেন আওয়ার হোল সিভিলাইজেশন ইজ বিল্ট আপন এ সিন। স্যাক্রিফাইস ছবিতে যখন কাজ শুরু করেছেন তারকভস্কি, তখন তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। সুইডেন নির্মিত এই সিনেমা আত্মত্যাগের রূপক। মূল চরিত্র একটি নিউক্লিয়ার বিপর্যয় ঠেকানোর জন্য জীবনের প্রিয় সবকিছু অকাতরে ত্যাগ করা। অভিনেতা আর্নেল জোসফ্যান এবং চিত্রকার সেভেন নাইভেক্স এর সঙ্গে নিয়ে সিনেমা বানিয়েছেন। এতেই তার ইগমার বার্গম্যানের প্রভাব স্পষ্ট। বার্গম্যান গুটি কয়েক চলচ্চিত্রকারের মধ্যে একজন। তারকভস্কি সবসময় যাদের আন্তরিকভাবে প্রশংসা করেছেন। পূর্ণতা ও ত্রুটিহীনতার দিক থেকে নস্টালজিয়ার চেয়েও নিচু হলেও দ্য স্যাক্রিফাইস তার সম্মানিত কিন্তু কঠিন ক্যারিয়ারের সমাপ্তি হিসাবে যথাযথ। 1986 সালে মৃত্যুবরণ করেন তারকভস্কি। তাকে সমাধিস্থ করা হয় প্যারিসে। পরবর্তী সময়ের বেশ কজন চলচ্চিত্রকারের মধ্যে তার সুগভীর প্রভাব লক্ষ্য করা যায়। যেমন তার বন্ধু আলেকজান্ডার সাকুরভকে অনেক সময় তার উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করা হয়। সাকুরভের গ্রাম্য পরিবেশের দৃশ্য এবং আধ্যাত্মিক ধ্যান ধারণা থেকে সেরকমই মনে হয় তিনি তারকভস্কির উপর মস্কো এলেসি নামে এক সুন্দর একটি প্রবন্ধ লেখেন 1987 সালে। কিন্তু সাদৃশ্যের চেয়ে তাদের পার্থক্য বেশি, এবং কেবলই নতুন তারকভস্কি আখ্যা দিলে সাকুরভের অনেক অনন্য অর্জনকে অবজ্ঞা করা হবে। লিথুনিয়ান চলচ্চিত্রকার সারুনাস ভার্তাস এর অনেক কিছুই তারকভস্কিয়ান। বস্তু, মুখ এবং দালান কোঠার গড়ন কাঠামোর প্রতি মনোযোগ এবং সময়ের ব্যবহারের দিক দিয়ে ভার্তাস তারকভস্কির অনুসারী, একথা ঠিকই। তবে তারকভস্কির সবচেয়ে আকর্ষণীয় জবাব পাওয়া যায় সাম্প্রতিক চলচ্চিত্রকার বেলাতারের সিনেমায়। হাঙ্গেরীয় এই চলচ্চিত্রকারের মাস্টারপিস স্ট্যান্টান্ডো
1997 এর কথা না বললেই নয়। এখানে তারকস্কির অনেক কৌশল ব্যবহার থাকলেও এটি আসলে এই রুশ মহারথীর ঋণাত্মক দর্পণ প্রতিবিম্ব। বেলাটার নাস্তিক, মানব জীবনের গুরুত্বের বিরোধী এবং নাস্তিকবাদী তথা নিহিলিস্ট। স্বাভাবিকভাবেই তিনি মনে করেন পরিত্রাণ একটি ভয়ঙ্কর ভ্রম যা শক্তির অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই দুর্যোগ ও সহিংসতা ডেকে আনে। অন্যদিকে তারকস্কিয়ান জগতের ভিত্তি পুরোপুরি বিশ্বাস, প্রার্থনা, স্বর্গীয় অনুপ্রেরণা এবং মহামুক্তি, যেন গৌতম বুদ্ধের মহানির্বাণের চলচ্চিত্রে। তারকস্কি এমন একজন চলচ্চিত্রকার যিনি যেমন প্রকৃতিকে খুব বিশ্বাসযোগ্যভাবে তার ছবিতে উপস্থাপন করেছেন, তেমনি একই সঙ্গে তিনি এক ধরনের সেই মহান ঈশ্বরের প্রতি বা গডের প্রতি আস্থা রেখেছেন। এইভাবেই তাকে আমরা মনে রাখবো যে তিনি যে 8টা ছবি করেছেন, সেই 8টা ছবির মধ্যে তিনি যেভাবে জগৎ এবং জীবনকে দেখেছেন, আজ পর্যন্ত আর কোনো চলচ্চিত্রকার সেভাবে জগৎ এবং জীবনকে দেখার যে প্রস্তুতি বা দেখার যে ভঙ্গিমা অর্জন করতে পারেনি বলে আমার মনে হয়। আর সেই জন্যই তারকস্কি একজন অনন্য ফিল্ম মেকার, যাকে আমরা শুধুমাত্র শ্রদ্ধা জানাতে পারি। কিন্তু দ্বিতীয় তারকস্কি বা তারকস্কির আগে কোনো তারকস্কি ছিল না, আর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। নমস্কার।